দেখ, আগের ভিডিওতে আমরা ইলিয়াস শাহী বংশ আমরা পড়েছিলাম। তো ইলিয়াস শাহী বংশের আমাদের দেখেছিলাম যে আলাউদ্দিন ফিরোজ শাহকে হত্যা করেছিল কে? রাজা গণেশ। ঠিক আছে, রাজা গণেশ কোথাকার জমিদার ছিল? ভানুডিরার জমিদার ছিল রাজা গণেশ। আর তারপরে আমাদের নতুন যে রাজবংশ শুরু হচ্ছে সেটা হচ্ছে রাজা গণেশের বংশ। রাজা গণেশের বংশ। দেখ, রাজা গণেশের বংশটা আমাদের খুব অল্প সময়ের জন্য চলেছিল। তারপরে আবার কিন্তু আমরা আর একটা জিনিস নোটিস করব কি, যে একটু আগে আমরা দেখলাম যে রাজা গণেশ ইলিয়াস বংশটাকে আমাদের শেষ করছে। এরপরে আবার কি, ইলিয়াস বংশের যারা বংশোদ্ভূত যে লোকগুলো ছিল আবার ওরা ইলিয়াস বংশ প্রতিষ্ঠা করবে, যেটাকে বলা হয় পরবর্তী ইলিয়াস বংশ। তো তার আগে দেখো, এখানে আমাদের রাজা গণেশের বংশ। রাজা গণেশ কত সময় থেকে কত সময় রাজত্ব করেছিল? 1415-তে এই রাজা গণেশের বংশ প্রতিষ্ঠা হয়। আর রাজা গণেশ কতদিন বেঁচে ছিল? রাজা গণেশ 1418 পর্যন্ত বেঁচে ছিল। তারপরে তার যে পুত্র ছিল সে এই বংশের রাজা হয়। তো দেখো, এখানে কি হয়েছিল যে রাজা গণেশের সময়কালে, মানে 1415 জৌনপুরের যে শাসক ছিল, জৌনপুরের শাসক কি নাম ছিল তার? ইব্রাহিম সরকি। ইব্রাহিম সরকি সার্কি এ কী করে? বাংলায় আক্রমণ করে। আর এই আক্রমণে কি হয়? রাজা গণেশ পরাজিত হয়। আর রাজা গণেশ যখন পরাজিত হয়, এই ইব্রাহিম সার্কি কী করে, যে তার যে পুত্র ছিল, তার পুত্র কী নাম ছিল? তার পুত্রের নাম ছিল যদু। এই যে রাজা গণেশের যে পুত্র ছিল, কি নাম ছিল? যদু। তার কি করে? তার ধর্মান্তরিত করে, মানে তার ধর্ম পরিবর্তন করে। আর ধর্ম পরিবর্তন করে তার কি নাম দেয়? জালালউদ্দিন নাম দেয়। জালালউদ্দিন নাম দেয়। আর জালালউদ্দিন নাম দেওয়ার পর তাকে সিংহাসনে বসায়। ঠিক আছে, বাংলা সিংহাসনে কে বসলো? জালালউদ্দিন। যে ছিল যদু আসলে কে? গণেশের পুত্র ছিল, মানে নিজের পুত্রকে ধর্মান্তরিত করে বাংলা সিংহাসনে বসিয়ে দেয়। আবার ইব্রাহিম যখন আবার জৌনপুরে চলে যায়, তখন কি, যে রাজা গণেশ কি করে? আবার এই জালালউদ্দিনকে সিংহাসনচ্যুত করে নিয়ে আবার সিংহাসনে বসে যায়। আর এই ঘটনা হওয়ার পর তিনি একটি উপাধি ধারণ করেছিল। সেই উপাধিটার নাম কি হচ্ছে? উপাধিটা হচ্ছে, রাজা গণেশের উপাধি কী ছিল? উপাধিটা মনে রাখবে, দনুজ মর্দন দেব উপাধিকে ধারণ করেছিল রাজা গণেশ। দেখো, এইখানে যে আমরা পড়লাম যে ওর যে ছেলে ছিল যদু কি হলো? জালালউদ্দিন হয়ে গেল। তো একবার সিংহাসনে বসার পর তার মধ্যে কি সিংহাসনের জন্য আসক্তি বা ওটার জন্য লালসা জন্মায়। সে কি করে? সে 1418 রাজা গণেশকে হত্যা করে। জালালউদ্দিন কি করে? 1418 তার পিতা গণেশকে হত্যা করে। এবং হত্যা করার পর কতদিন পর্যন্ত শাসন করেছিল?
1418 থেকে 1431 পর্যন্ত জালালউদ্দিন শাসন করে। জালালউদ্দিন শাসন করে। আর তারপরে কি হয়, তারপরে এইখানে আমাদের কি রাজা গণেশের বংশ শেষ হয়ে যাচ্ছে। আবার এই যে জালালউদ্দিন রয়েছে, জালালউদ্দিনকে সিংহাসনচ্যুত করে কে? শামসুদ্দিন আহমেদ শাহ। শামসুদ্দিন আহমেদ শাহ শামসুদ্দিন আহমেদ শাহ শামসুদ্দিন আহমেদ শাহ। আর এই শামসুদ্দিন আহমেদ শাহ কী করে, যে এর আগে আমরা কি বংশ পড়েছিলাম, এর আগে আমরা ইলিয়াস বংশ পড়েছিলাম। আর ইলিয়াস বংশের মাঝে আমাদের কি চলে আসে, রাজা গণেশ। তো এই রাজা গণেশকে যখন শামসুদ্দিন হারায়, সে এই যে মানে ইলিয়াস বংশ ছিল, ইলিয়াস শাহী বংশ ছিল, সেটার আবার প্রতিষ্ঠা করে, যেটাকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী বংশ। এটাকে বলা হয় পরবর্তী ইলিয়াস শাহী বংশ। পরবর্তী ইলিয়াস শাহী বংশ। এই বংশের কিছুগুলো রাজা আছে, এগুলো আমরা পড়ব। তারপরে আমরা নেক্সট যাব হাবেশি বংশ। হাবেশি বংশের পরে হোসেন শাহী বংশ আমরা পড়ব। দেখ, তাহলে আমরা কি পরবর্তী ইলিয়াস শাহী বংশ আমরা পড়ব। আর পরবর্তী ইলিয়াস শাহী বংশ আমাদের কে তৈরি করেছিল? শামসুদ্দিন আহমেদ শাহ। কিন্তু শামসুদ্দিন আহমেদ শাহ সেরকম কিছু কাজ করে যেতে পারে নাই। তো তারপরে আমাদের সিংহাসনে বসে কে? তারপরে আমাদের সিংহাসনে বসে নাসিরউদ্দিন মাহমুদ শাহ। কে বসে? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এরা হচ্ছে পরবর্তী ইলিয়াস শাহী বংশের রাজা। তো দেখো কি কি কাজ করেছে। সবচেয়ে প্রথমে যে কাজটা করেছিল, সে নিজের রাজধানীটাকে পরিবর্তন করে। আমরা কি জানি যে ইলিয়াস শাহী বংশের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া। আর পান্ডুয়া থেকে সে রাজধানীটাকে কোথায় নিয়ে যায়? গৌড়। রাজধানীটাকে গৌড়ে নিয়ে যায়। আমরা যদি তোমাদের প্রাচীন ইতিহাস পড়া থাকে, তাহলে কার রাজধানী ছিল? গৌড়। রাজা শশাঙ্কের রাজধানী ছিল গৌড়। সেই গৌড়তে নিয়ে যায় কে? নাসিরউদ্দিন মাহমুদ শাহ। আর কি করেছিল? আশেপাশের যে রাজাগুলো ছিল তারাকে পরাজিত করে। কোথায় কোথায় পরাজিত করেছিল? দেখো, সবচেয়ে প্রথমে উড়িষ্যার যে রাজা ছিল, উড়িষ্যার রাজা ছিল কপিলেন্দ্র দেবকে সে পরাজিত করে। কপিলেন্দ্র দেবকে পরাজিত করে। তারপর কাকে পরাজিত করে? মিথিলা বলতে, মিথিলা দেশ বর্তমানে যেখানে বিহার আছে, সেখানে মিথিলা বলে একটা রাজ্য ছিল। মিথিলার রাজা ভৈরব সিংকে পরাজিত করে। তাছাড়া সে কি করেছিল? বিদেশে আবার ব্যবসা স্থাপন করে। বিদেশের মধ্যে মনে রাখবে যে বিশেষ করে চীনের সাথে ব্যবসা শুরু করে, ব্যবসা বাণিজ্য বন্ধুত্ব একটা শুরু করে। এবারে দেখো আমাদের পরবর্তী রাজার নাম কি হচ্ছে? নেক্সট আমাদের যে পরবর্তী রাজা হচ্ছে আমাদের রুকউদ্দিন বরবক শাহ। অনেক বেশি ইম্পর্টেন্ট রাজা। এটা আমরাকে মাস্ট মনে রাখতে হবে এর কাজগুলো। সবচেয়ে প্রথমে দেখো, এ দুটো উপাধি ধারণ করে। কি কি উপাধি ধারণ করেছিল? একটা হচ্ছে আল ফাজিল। আর একটা উপাধি ছিল কি? আল কামিল।
আল ফাজিল আর আল কামিল, এই দুটা উপাধি ধারণ করেছিল। ঠিক আছে, তাছাড়া দেখো এর সময় কি করা হতো, যে জ্ঞানীগুণী যে ব্যক্তি ছিল তাদের তিনি ভালো শ্রদ্ধা করতেন, অনেক বেশি শ্রদ্ধা করতেন। তো তিনি একজন সংস্কৃত পণ্ডিত যার নাম ছিল বৃহস্পতি মিশ্র, বৃহস্পতি মিশ্র তাকে উপাধি দিয়েছিলেন। কি উপাধি দিয়েছিলেন? পণ্ডিত সার্বভৌম, মানে সব দিক থেকে যে সব জানে, একে উপাধি দিয়েছিল কি? পণ্ডিত সার্বভৌম, সার্বভৌম। সেকেন্ড, আর একজন আমাদের পণ্ডিত ছিল, কি নাম? মালধর বসু। মালধর বসু আমরা জানি একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছে, যেটা আমরা পরে বলছি। মালাধর বসু, মালাধর বসু একে কি উপাধি দিল? গুণরাজ খাঁ, গুণরাজ খাঁ। প্রশ্নে আসে মালধর বসুকে কোন বাংলার সুলতান গুণরাজ খাঁ উপাধি দিয়েছিল? আর এই মালধর বসু কী জন্য বিখ্যাত? মালধর বসু একটা গ্রন্থ রচনা করেছে, যেটা হচ্ছে কি শ্রীকৃষ্ণ বিজয়। অনেক প্রশ্নের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করে? মালধর বসু এটা রচনা করে। তারপর দেখো, যেমন মালধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিল, সেই রূপ আর একজন পণ্ডিতকে তিনি শুভরাজ খাঁ উপাধি দিয়েছিল। কার? কোন পণ্ডিত? পণ্ডিতটার নাম মনে রাখবে, পণ্ডিত কুলধর। কুলধরকে তিনি উপাধি দিয়েছিল কি? উপাধি দিয়েছিল শুভরাজ খাঁ, শুভরাজ খাঁ। তাছাড়া একটা পয়েন্ট মনে রাখবে, যে তার সময় ইব্রাহিম কায়ুক ফারুকি, ইব্রাহিম কায়ুক ফারুকি এ কী হচ্ছে? একজন কবি, যে কি করেছিল, যে সফরনামা কাব্য লিখেছিল। আর সেই ইব্রাহিম ফারুকি এই বর্বক শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল। আর এই সময় একটা পয়েন্ট মনে রাখবে, যে এর সময়কালেই কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ রচনা করে, রামায়ণ রচনা করে। তাছাড়া তিনি রাজকবি হিসাবে বা রাজপণ্ডিত হিসাবে কবি মুকুন্দ এবং রাজ চিকিৎসক হিসাবে অনন্ত সেনকে নিয়োগ করে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, যে এর সময় একটা গ্রন্থ থেকে, মানে এর যে প্রধান সেনাপতি ছিল, সেনাপতির নাম ছিল ইসমাইল গাজী। এই ইসমাইল গাজী কি করেছিল? ত্রিহতের যে রাজা ছিল, ত্রিহতের রাজা কি নাম ছিল? কেদার রায়কে পরাজিত করে। আর সেই ঘটনাটা, এই পুরো ঘটনাটা যে যুদ্ধে পরাজিত করেছিল, এটা আমাদের একটা গ্রন্থ থেকে আমরা জানতে পারি। সেই গ্রন্থটার নাম কি হচ্ছে? সেই গ্রন্থটার নাম হচ্ছে
দন্ত বিবেক গ্রন্থ, বিবেক গ্রন্থ। এবার দেখো, বরবক শাহের পরে আমাদের সিংহাসনে কে বসে? বরবক শাহের পরে আমাদের সিংহাসনে বসে শামসুদ্দিন ইউসুফ শাহ। শামসুদ্দিন ইউসুফ শাহ, শামসুদ্দিন ইউসুফ শাহ। তারপর দেখো, এই শামসুদ্দিন শামসুদ্দিন ইউসুফ শাহ এরপরে সিংহাসনে আমাদের কে বসে? এরপরে আমাদের সিংহাসনে বসে জালালউদ্দিন ফতেহ শাহ। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট নয়। জালালউদ্দিন ফতেহ শাহ। আর এই জালালউদ্দিন ফতেহ শাহ হচ্ছে কি পরবর্তী ইলিয়াস বংশের আমাদের শেষ রাজা। এটাই হচ্ছে আমাদের শেষ রাজা। এই ফতেহ শাহকে, জালালউদ্দিনকে হত্যা করে একজন হাবশি হত্যা করে। এই হাবশি হচ্ছে মেনলি আফ্রিকান অরিজিন একটা ট্রাইব, মানে আফ্রিকা থেকে এরাকে আনা হয়েছিল, যারা পরবর্তী সময়ে কী করে বাংলার মধ্যে নিজেদের আধিপত্য স্থাপন করে। আর এই হাবশিকে হত্যা করে নিয়ে হাবশি বংশ প্রতিষ্ঠা করে। হাবশি বংশ প্রতিষ্ঠা করে। দেখো, হাবশিদের সম্বন্ধে আমাদের তেমন কিছু পড়ার প্রয়োজন নেই। এখানে শুধু একটা পয়েন্ট মনে রাখবে, যেটা হচ্ছে যে হাবশি বংশ বা এই সময়কালটা কত হচ্ছে? এই 1400, এই হাবশি বংশটা 1487 থেকে 1493 পর্যন্ত ছিল, মানে 6 বছরের জন্য এই সময়টা ছিল। এই 6 বছরে এই সময়টাকে কি বলা হয়? বাংলা ইতিহাসের অন্ধকার যুগ বলা হয়। বাংলার ইতিহাসের অন্ধকার যুগ বলা হয়। কারণ কি? অন্ধকার যুগ বলা হয়। এই সময় কী করতো? এই যে হাবশি যে রাজাগুলো ছিল তারা খুবই অত্যাচারী ছিল, মানুষের সাথে খারাপ আচরণ করতো এবং মেয়েদের সম্মানহানি করতো, তাছাড়া অর্থ লুট করতো, সাধারণ মানুষদের অনেক বেশি জ্বালাতন করতো। ওই জন্য এই সময়টাকে বলা হচ্ছে বাংলা ইতিহাসের অন্ধকার যুগ। দেখো, আর আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন হোসেন শাহ এই হাবশিদের শাসনের অবসান ঘটায় এবং হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করে। বাংলার হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করে। হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করে। হোসেন শাহী বংশ, এই বংশের সময়কাল কত থেকে কত পর্যন্ত? 1493 এটা প্রতিষ্ঠা হলো, আর 1538 পর্যন্ত এই বংশটা চলেছিল। তাহলে দেখো, প্রতিষ্ঠাতা আমরা জানলাম, প্রতিষ্ঠাতা কে হচ্ছে? প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, এই বংশের প্রতিষ্ঠাতা। আর শেষ সুলতানটা আমরা এখানে মনে রাখি, শেষ সুলতান কে হচ্ছে? শেষ সুলতান হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ। আজকে আমাদের আর একটা ভিডিও আসবে, সেখানে আমরা হোসেন শাহী বংশ আমরা কমপ্লিট করব। আজকে মানে এই ভিডিওটাতে তোমাদের এতটাই থাকছে।